নওগাঁয় উচ্ছেদের প্রতিবাদে উত্তরাঞ্চলের বন্ধ সব পেট্রোল পাম্প। বাঘাবাড়ি ডিপো থেকে হচ্ছে না সরবরাহ, বন্ধ যাত্রী সেবা। পোশাক সরবরাহের শীর্ষ অংশীদারদের সঙ্গে শুল্ক যুদ্ধে যুক্তরাষ্ট্র। মার্কিন বাজারে বাড়তে পারে বাংলাদেশের সম্ভাবনা। দীর্ঘমেয়াদে সুফল পেতে মুক্ত বাণিজ্য চুক্তির তাগিদ। 4 বছরে লক্ষ্যমাত্রার অর্ধেক গ্যাস কূপ খননে ব্যর্থ পেট্রোবাংলা। এবার 1 বছরে 34টি খনন ও সংস্কারের লক্ষ্য নির্ধারণ। উচ্চাভিলাষী পরিকল্পনার সমালোচনায় বিশেষজ্ঞরা। আন্তর্জাতিক বিমানবন্দরে রূপ পাচ্ছে বগুড়া এয়ারফিল্ড। সংস্কার করে জরাজীর্ণ রানওয়ে সম্প্রসারণ হবে 10,000 ফুটে। বর্ষার আগে কাজ শুরুর পরিকল্পনা। এবং চলতি বছর স্পন্সর ভিসায় প্রায় 2 লাখ শ্রমিক নিবে ইতালি। বাংলাদেশিদের সুযোগ না থাকায় বেছে নিচ্ছেন অবৈধ পথ, বলছেন প্রবাসীরা। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি ইয়ানুর শিফাত। বিনা নোটিশে সড়ক ও জনপদ বিভাগ অভিযান চালিয়ে পেট্রোল পাম্প উচ্ছেদ করায় অনির্দিষ্টকালের জন্য উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প বন্ধের ঘোষণা দিয়েছে রাজশাহী বিভাগীয় মালিক শ্রমিক ঐক্য পরিষদ। সিরাজগঞ্জের বাঘাবাড়ি ডিপো থেকে উত্তরাঞ্চলের জ্বালানি তেল সরবরাহ বন্ধ। এছাড়া রাজশাহী ও রংপুরে সব ধরনের জ্বালানি তেল উত্তোলন ও বিপণন কেন্দ্র বন্ধ রয়েছে। এতে জ্বালানি নিতে এসে ফিরে যাচ্ছে পরিবহন। ঘোষণা ছাড়াই পাম্প বন্ধ হয় দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। এর আগে মঙ্গলবার গণমাধ্যমে এক বিবৃতি পাঠায় রাজশাহী বিভাগের পেট্রোল পাম্প শ্রমিক মালিক ঐক্য পরিষদ। এতে বলা হয়, নওগাঁর পূর্ব ঘোষণা ছাড়াই পেট্রোল পাম্পে উচ্ছেদ অভিযান চালায় জেলার সড়ক জনপদ বিভাগ। এতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। এ বিষয়ে আরো জানাতে রংপুরের শাপলা চত্বরে আছেন আব্দুর রশিদ জীবন এবং সিরাজগঞ্জের বাঘাবাড়িতে আছেন রেক্ষু কুড্ডু। সরাসরি প্রথমে যাচ্ছি জীবনের কাছে। উচ্ছেদ অভিযান পরিষ্কার করায় কিন্তু তার প্রতিবাদ হিসাবে আজকে সারা রংপুর বিভাগ এবং রাজশাহী বিভাগে পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা করেছে পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন এবং মালিক শ্রমিক সংগঠনের নেতারা। এবং সকাল থেকে আমি রংপুর নগরের বেশ কয়েকটি পেট্রোল পাম্প ঘুরে দেখেছি যে এখানে কিন্তু আসলে কোনো প্রকার জ্বালানি তেল বেচা কেনা হচ্ছে না। এবং এই মুহূর্তে আমি আছি রংপুরের শাপলা চত্বর এলাকায়। এখানে যে পেট্রোল পাম্পটিতে রয়েছে সেখানে কিন্তু পেট্রোল পাম্পের বাহিরে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে। বিশেষ করে যারা গাড়ি চালিয়ে জীবনযাপন করেন, গাড়ি চালক যারা রয়েছেন তারা কিন্তু আসলে বিভিন্ন পিকআপের ড্রাইভার, ট্রাকের ড্রাইভার, বিভিন্ন পরিবহন ড্রাইভার তারা কিন্তু এখানে ভিড় করছেন তেলের জন্য। এবং তারা যেটি বলছেন যে গতকাল রাতে যদি তাদেরকে এই যে প্রচারণার মাধ্যমে যদি জানানো হতো যে আজকে সারাদিন ধর্মঘট থাকবে অনির্দিষ্টকালের জন্য, তাহলে তারা আসলে গতকালকেই এই জ্বালানি তেল সংগ্রহ করতেন এবং আজকে তারা আসলে তাদের গাড়ি চালাতে পারবেন। এছাড়াও কিন্তু আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন পেশাজীবী মানুষ যারা আসলে সকাল হলেই বিভিন্ন পেশার কারণেই আসলে বিভিন্ন জায়গায় যেতে হয় তাদেরকে, তারাও কিন্তু আসলে ভোগান্তিতে পড়েছেন। এবং তারা কিন্তু ক্ষোভ প্রকাশ করেই বলছেন যে যেহেতু আসলে এটি আসলে অনির্দিষ্টকালের জন্য এটি কখন আসলে খোলা হবে তারা আসলে জানেন না। সে কারণে যদি এটি প্রচার করা হতো আগে থেকে তাহলে তারা আসলে সেভাবে প্রস্তুতি নিতে পারতেন। এবং সকাল থেকেই আমি পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের যারা নেতা রয়েছেন তাদের অনেকের সঙ্গে আমার কথা হয়েছে। তারা যেটি বলছেন যেহেতু আসলে হুট করে আসলে এই উচ্ছেদ অভিযান শুরু করেছে সে কারণেই কিন্তু আসলে তাদের এই ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য চলবে। এবং তারা যেটি বলছেন যতক্ষণ পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে এই উচ্ছেদ অভিযান নিয়ে তাদেরকে কোনো সদুত্তর দেওয়া হবে না, যতক্ষণ পর্যন্ত এই হুট করে চলা উচ্ছেদ অভিযান এইগুলো নিয়ে যতক্ষণ পর্যন্ত শুরু হবে না ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের যে এই অনির্দিষ্টকালের যে পেট্রোল পাম্প ধর্মঘট সেটি কিন্তু তারা আসলে পরিচালনা করবেন। তো এই মুহূর্তে পেট্রোল পাম্পের আরো খবর জানবো সিরাজগঞ্জ থেকে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রিঙ্কু কুন্ডু। নওগাঁয় একটি পেট্রোল পাম্প উচ্ছেদকে কেন্দ্র করে বাংলাদেশ পেট্রোলিয়াম ওনার অ্যাসোসিয়েশন এবং ডিস্ট্রিবিউশন যে তাদের যে সমিতি রয়েছে সেই সমিতির ডাকে যে তেল উত্তোলন, পাম্পে থেকে তেল সরবরাহ সব ধরনের কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। আমরা সকাল থেকে আছি সিরাজগঞ্জের শাহজাদপুরের অয়েল ডিপো। এখানে কিন্তু পদ্মা, মেঘনা এবং যমুনার 3টি রাষ্ট্রায়ত্ত জ্বালানি তেলের ডিপো রয়েছে এবং এখান থেকে উত্তরবঙ্গের 16 জেলা এবং টাঙ্গাইল, শেরপুর এই কয়েকটি জেলায় কিন্তু জ্বালানি তেল সরবরাহ করে। কিন্তু এই ধর্মঘটের কারণে কিন্তু সকাল থেকেই তেল
তেল উত্তোলন এবং সরবরাহ যেটি রয়েছে সেটি কিন্তু আসলে বন্ধ রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে ডিপুতে যে শ্রমিকরা রয়েছে, অর্থাৎ ট্যাংলোরি যারা শ্রমিক ইউনিয়নের নেতারা রয়েছে, তারাও কিন্তু পেট্রোল পাম্প ওনার অ্যাসোসিয়েশনের মালিকদের যে ধর্মঘট তার সাথে একাত্মতা প্রকাশ করেছেন। এবং যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে এই যে লরিগুলো, অর্থাৎ ট্যাং লরিগুলো, যে সকল লরিতে তেল নিয়ে কিন্তু প্রতিদিনই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কিন্তু এই বাঘাবাড়ি অয়েল ডিপো থেকে তেল নিয়ে কিন্তু আসলে প্রতিদিনই বিভিন্ন জেলায় পেট্রোল পাম্পে সরবরাহ করা হয়। এই যে ধর্মঘটের কারণে কিন্তু সকাল থেকেই এক প্রকার স্থবিরতা রয়েছে বাঘাবাড়ি অয়েল ডিপোতে, কারণ যে জ্বালানি তেলের উত্তোলন, বিপণন এবং সরবরাহ সব ধরনের কার্যক্রম কিন্তু আসলে শ্রমিকরা বন্ধ রেখেছে এবং মালিকরা সেই ধর্মঘটটি করছে। তো তারা যেটি বলছে যে কোনো প্রকার নোটিশ ছাড়াই আসলে নওগাঁয় একটি পাম্প উচ্ছেদ করা হয়েছে, সড়ক ও জনবিভাগ সেটি উচ্ছেদ করেছে এবং এই পাম্প উচ্ছেদকে কেন্দ্র করে তার প্রতিবাদে তারা এই ধর্মঘটের ডাক দিয়েছে। তো এই ছিল সিরাজগঞ্জের অয়েল ডিপো থেকে আমার কাছে ধর্মঘটের সবশেষ খবর। সরাসরি প্রথমে যুক্ত ছিলাম রংপুরের, পরে সিরাজগঞ্জে। দর্শক, এখন আমরা আলোচনা করব যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধের ফলে বাংলাদেশের রফতানির সম্ভাবনা ও দেশের চলমান ব্যবসা বাণিজ্য পরিস্থিতি নিয়ে। আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত আছেন নিট পোশাক রফতানিকারী সংগঠন বিকিএমএ এর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান। জনাব এহসান, আপনাকে এই সময়ের বাণিজ্যে স্বাগত। ধন্যবাদ। আমরা আলোচনা চালিয়ে যাব, তবে তার আগে আমরা দেখে নেব আমার করা একটি প্রতিবেদন। চীন, কানাডা ও মেক্সিকোর সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি শুল্ক আরোপের কারণে যে অনিশ্চয়তা বিরাজ করছে বিশ্ব বাণিজ্যে, তাতে বাংলাদেশের সামনে রয়েছে রফতানি বৃদ্ধির সম্ভাবনা। তবে সুযোগের সদ্ব্যবহার করতে সরকারকে ব্যবসা বান্ধব নীতি কৌশল নেয়ার ওপর জোর দিচ্ছেন ব্যবসায়ীরা। এমন বাণিজ্য যুদ্ধের মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির পথে হাঁটতে অন্তর্বর্তী সরকারকে তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। যুক্তরাষ্ট্রের অন্যতম বাণিজ্য অংশীদার চীন, কানাডা ও মেক্সিকো। ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্সের আওতাধীন অফিস অফ টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেল অটেক্সার হালনাগাদ বলছে 2024 সালের জানুয়ারি থেকে নভেম্বর সময়ে যুক্তরাষ্ট্রে চীন $1,522 কোটি মূল্যের পোশাক, কানাডা $46 কোটি এবং মেক্সিকো $241 কোটি পোশাক রফতানি করেছে। এই বাণিজ্য অংশীদারদের মধ্যে উত্তপ্ত সম্পর্ক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার 2 সপ্তাহের মাথায় কানাডা, মেক্সিকো ও চীন থেকে পণ্য আমদানিতে বাড়তি শুল্ক আরোপের ঘোষণা দেন ডোনাল্ড ট্রাম্প, যা কার্যকর হওয়ার কথা ছিল 4 ফেব্রুয়ারি থেকে। বিপরীতে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকি দেয় কানাডা, মেক্সিকো ও চীন। শুধু তাই নয়, মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে আস্থা ভঙ্গের অভিযোগ এনে তদন্তেরও ঘোষণা দিয়েছে চীন। তবে শুল্ক কার্যকর হওয়ার কয়েক ঘন্টা আগে মেক্সিকো ও কানাডার পণ্যের শুল্ক আরোপ 1 মাসের জন্য স্থগিত করেন ট্রাম্প। আলোচনা করবেন চীনের সঙ্গেও। বিশ্ব অর্থনীতির শীর্ষ 2 দেশ চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধে কানাডা, মেক্সিকো জড়িয়ে পড়ায় মার্কিন বাজারে বাংলাদেশি তৈরি পোশাক রফতানি বাড়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্টরা। তবে তা কাজে লাগাতে বিদ্যমান জ্বালানি ও ব্যাংকিং সমস্যা সমাধানে সরকারকে উদ্যোগী হওয়ার তাগিদ ব্যবসায়ীদের। পলিসিগুলি যদি ঠিক করে দেয়, তাহলে যে সুযোগ আসছে সেই সুযোগটা আমরা ভালোভাবে গ্রহণ করতে পারবো। সময়োপযোগী পলিসি যদি নিতে পারে এবং সময় মতো, তাহলে এই অর্ডারগুলি আমাদের পক্ষে নেওয়া সম্ভব এবং আগামী দিনে বাংলাদেশের রপ্তানি আগামী কয়েক বছর খুব ভালো অবস্থানে যাওয়া সম্ভব। এদিকে দীর্ঘমেয়াদে বাণিজ্য সুবিধা ভোগ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির তাগিদ দিচ্ছেন এই অর্থনীতিবিদ। ট্রাম্পের এই মেয়াদেই আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের একটা মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে হবে। অনিশ্চয়তা সামনের দিনগুলোতে আরও বাড়বে এবং বাংলাদেশের এইখানে একটা সুবিধা আছে। এই 4 বছরে যদি বাংলাদেশ এই মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্যের সম্পর্কের ক্ষেত্রে একটা ভালো ভিত্তি স্থাপন করতে পারে, সেটি কিন্তু ভবিষ্যতের একটা পথ নির্দেশনা তৈরি করবে। রফতানি আয়ের পরিসংখ্যান বলছে ইউরোপীয় ইউনিয়নের পর মার্কিন যুক্তরাষ্ট্রই বাংলাদেশের তৈরি পোশাকের সবচেয়ে বড় রফতানি বাজার। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে চলে যাব আলোচনায়। জনাব এহসান, আমরা প্রতিবেদনটি দেখলাম, এই যে অনিশ্চয়তা ঘিরে আছে বিশ্ব বাণিজ্যে শুল্ক ঘিরে, এক্ষেত্রে বাংলাদেশের সামনে কি অপেক্ষা করছে? ধন্যবাদ। আসলে বাংলাদেশের সামনে ব্যাপারটা এখনো পুরোপুরি ক্লিয়ার না, কিছুটা ধোঁয়াশা। কারণ আপনি সবাই জানেন যে
প্রেসিডেন্ট ট্রাম্প আনপ্রেডিক্টেবল মানুষ, উনি আসলে কখন কি করেন কি করবেন সেটা আগের থেকে বোঝা যায় না। এবং আমরা দেখেছি যে যখন নাকি উনি মেক্সিকো, কানাডা এন্ড চীনের উপরে একটি এমবার্গো দিলেন, আবার পরের মুহূর্তেই উনি কিন্তু মেক্সিকো এবং কানাডা থেকে সরে আসলেন এবং চীনের সাথে আলোচনা করবেন বলে উনি বলতেছেন। তো আসলে পুরোপুরি ব্যাপারটা এখনো ফাইনাল না, বাট তারপরে একটা বড় একটা সুযোগ এসেছে আমাদের জন্য। কিন্তু এখানে একটা বড় একটা কিন্তু আছে যে আমরা সেই সুযোগটা নিতে পারবো কিনা, কারণ সবসময় সুযোগ আসলেই যে সেই সুযোগটা নেওয়া যায় সেটা হয় না, সেটা অনেক কিছু জড়িত থাকে। বিশেষ করে আপনার রিপোর্টে যেরকম ভাবে বললেন যে আমাদের ইন্টারনাল কিছু নীতি নির্ধারণী ব্যাপার আছে, আমাদের গভর্নমেন্টের মনোভাবের একটা ব্যাপার আছে, তারা কি ব্যাপারে সহযোগিতা করতে চায় কিনা, আসলে সরকার কি এই গার্মেন্টস শিল্পের এই অর্ডার গুলা নিতে চায় কিনা। যদি আমাদের যে বর্তমান অর্থনৈতিক অবস্থা, তাতে এইটা মিস করার মতো অ্যাফোর্ডেবিলিটি বাংলাদেশের অর্থনীতি নাই, এটা আমাদের ধরতেই হবে এই সুযোগটা। বাট সেখানে সরকার কতটুকু অগ্রাধিকার ভিত্তিতে এই সেক্টরকে সুযোগ দিবে সেটা আসলে এখন একটা চিন্তার বিষয়। আমি সেক্টর বলতে রপ্তানি কারকদের কথা ওভারঅল বুঝেছি, গার্মেন্টসের সাথে তো অন্যান্য যারা রপ্তানি কারক যেখানে শুল্ক রয়েছে আমেরিকাতে, সেই জায়গাগুলোতে এখন এখানে আমরা নীতিগত সহায়তা বলতে যে আমাদের যে হার্ডেলস গুলো দেয় রেগুলার, আমাদের এনবিআর এর নীতি নির্ধারকরা পুরনো আইন বের করে বা নতুন নতুন আইন তৈরি করে সেই জায়গাগুলো বাংলাদেশ ব্যাংকের সংকোচনমূলক নীতি থেকে রপ্তানি শিল্পটাকে বাইরে রেখে সেখানে কিভাবে সহযোগিতামূলক নীতি করা যায়, ঋণের সুদহার রপ্তানিকারকদের জন্য ডিফাইন ভাবে তৈরি করা যায় কিনা, যেন আমরা কম্পিটিটিভ কান্ট্রিগুলোর সাথে আমাদেরকে সক্ষমতা আমাদের বৃদ্ধি পায়, সেই জায়গাগুলো আসলে এখানে একটা দেখার বিষয় রয়েছে। তবে এই সবকিছু যদি আমাদের ফেভারে থাকে, তাহলে আমি মনে করি যে আমরা এই যে একটা ট্যাক্স এমবার্গো বা ট্যাক্স বৃদ্ধির যে একটা সিদ্ধান্ত চীনের উপর নিয়েছে, সেখান থেকে আমরা বড় একটা সুযোগ নিতে পারবো। তবে সেই সাথে আমি একটা কথা বলি যে ট্রেন যদি একবার মিস হয়ে যায় তাহলে কিন্তু আমরা পারবো না, কারণ আমাদের যে প্রতিদ্বন্দ্বী দেশগুলো আছে, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া, পাকিস্তান, তারাও কিন্তু উন্মুখ হয়ে আছে যে চায়না থেকে যে অর্ডারগুলো সরবে সেগুলোকে নেওয়ার জন্য। ফলে এখানে কোনো রকেট সায়েন্স নেই, খুব ছোট্ট ব্যাপার যে তারা অর্ডার দিবে, আমরা অর্ডার করে এক্সিকিউট করে শিপমেন্ট করবো, বায়ারটা একবার দুটো সিজন করতে বলে তারা আমাদের দেশে পার্মানেন্ট হয়ে যাবে। এইটা করার জন্য বলছিলেন যে আমাদের সবচেয়ে বড় প্রতিযোগী দেশ হচ্ছে চীন, আর এই যে চীনের ওপর যে শুল্ক আরোপ করা হচ্ছে, এতে বাংলাদেশ কিভাবে উপকৃত হবে এবং চীনের বাইরে যে আর যে প্রতিযোগীগুলো রয়েছে ভিয়েতনাম, ভারত, এই ক্ষেত্রে তাদের সাথে প্রতিযোগিতা করার জন্য আমরা কতটা প্রস্তুত আছি এবং সামনে কি অপেক্ষা করছে? জি না, এটা খুব সহজ ব্যাপার। যখন আপনি 10% সে একটা এক্সট্রা ট্যাক্স বার্ডেন দিয়ে দিল চীনের পণ্যের উপরে, তখন বায়ারদের ইম্পোর্ট কস্টটা বেড়ে যাবে, যারা আমেরিকান ইম্পোর্টার তাদের। তো তখনই তারা চিন্তা করবে যে ঠিক আছে, আমি যদি 10%টা এক্সট্রাটা চীনকে না দিয়ে আমি যদি 2-3% বেশি দিয়ে বাংলাদেশ থেকেও সোর্সিং করি, তাহলে এটা বা ভিয়েতনাম থেকে বা ইন্দোনেশিয়া থেকে সোর্সিং করি, সেটা তার জন্য লাভজনক হবে, কারণ ব্যবসাটা লাভের জন্যই ব্যবসা করে। তো সেই ক্ষেত্রে এটা সব সহজ যে চীনের থেকে প্রচুর পরিমাণে অর্ডার অন্যান্য দেশে যাবে যেসব দেশে সক্ষমতা রয়েছে। তো এখন এইখানে আসল প্রশ্ন যে ওই দেশের সক্ষমতাটা যাচাই করতে গেলে আমরা আমাদের যে আপনি যেটা বললেন যে আমাদের প্রতিদ্বন্দ্বী ইন্দোনেশিয়া এবং ভিয়েতনাম এবং আমাদের ইন্ডিয়ার সাথে, পাকিস্তানের সাথে, প্রধানত এই 4-5টা দেশের সাথে আমাদের একটা কম্পিটিশন হবে। সেইখানে তাদের সক্ষমতার সাথে আমাদের যে সক্ষমতাটা বা ব্যবসায়িক পরিবেশ, সেইটা যদি নাকি আমরা আমাদের ঠিক মতন আমরা করতে পারি, আমরা এগিয়ে যেতে পারি, তাহলে আমরা তাদের কাছ থেকে অর্ডার বেশি পাওয়ার সম্ভাবনাটা দেখা দিবে। সেক্ষেত্রে আমি যেটা বলছিলাম যে আমাদের ব্যবসায়িক পরিবেশটাকে উন্নত করতে হবে। এছাড়া আমাদের সামনে যে সুযোগের হাতছানি রয়েছে, এর জন্য আমরা কতটা প্রস্তুত বলে আপনার মনে হচ্ছে? যে গ্যাস সংকট আছে, তারপর দীর্ঘমেয়াদে আমাদের কি করা উচিত, সরকারের কি করা উচিত? জি, আপনি সঠিক বলেছেন যে আমাদের যে বর্তমানে যে জ্বালানির একটা সংকট দেখা দিয়েছে। তো এখানে যদি দুইটা ব্যাপার, একটা হলো চীনের থেকে প্রথমে অর্ডারগুলো আসবে, দ্বিতীয়ত চীনের অনেক ইনভেস্টরও চেষ্টা করবে তারা বাংলাদেশে এসে কারখানা খোলার জন্য, যেটা আমরা অতীতে পোস্ট এমএফএ যুগে, আমরা প্রি এমএফএ যুগে আমরা দেখতে পেয়েছি। তো এই ক্ষেত্রে আমাদের যে জ্বালানির যে একটা নিরবিচ্ছিন্ন সরবরাহটা, কোয়ালিটি জ্বালানি সরবরাহ, বিশেষ করে গ্যাস এবং বিদ্যুৎ, সেটা এনশিওর করতে না পারলে তো আমরা রপ্তানি করতেই পারবো না। আমি যেটা বলেছি যে আমরা ট্রেনটা মিস করে যাব। এবং এর বাইরে আমাদের যে কাস্টমস এবং যে পোর্টের যে সমস্যাগুলো থাকে বিশেষ করে, সেগুলোকে আসলে আমাদের একটু ভালোভাবে হ্যান্ডেল করতে হবে। আদারওয়াইজ আসলে আমাদের পক্ষে এই অর্ডারগুলো এক্সিকিউট, যদি অর্ডার আমরা পাইও এক্সিকিউট করা সম্ভব হবে না, এবং আমরা যদি 1-2 বছর সুন্দর মতো সাপ্লাই করতে না পারি, তাহলে তো বায়ার বাংলাদেশে থাকবে না।
তো সেই ক্ষেত্রে সরকার অবশ্যই জ্বালানি নিরাপত্তা বিষয়টা যেন একটু ভালোভাবে দেখেন, সেটা তাদের নজরে দিতেই হবে। এছাড়া জনাব এহসান, ব্রিক্সের সঙ্গে কিন্তু ট্রাম্পের যে সম্পর্ক রয়েছে সেই প্রেক্ষাপটে আমরা কিভাবে উপকৃত হতে পারি? ব্রিক্সেরটা এখনো উনি হুমকি দিয়ে রেখেছেন। উনি ব্রিক্স এবং ইউরোপিয়ান ইউনিয়ন দুটো উনি হুমকি দিয়ে রেখেছেন জোটকেই। তো এখানে যদি ব্রিক্সের উপরে যদি উনি আবার একটা এমবার্গো দেন, তাহলে সেটা আমাদের জন্য অবশ্যই আরো বেশি ভালো হবে। কারণ আপনি জানেন যে ব্রিক্সের মধ্যে রাশিয়া বাইরেও চীন এবং ব্রাজিল এবং ইন্ডিয়া রয়ে গিয়েছে, যারা নাকি অন্যতম প্রধান পোশাক রপ্তানিকারক দেশ, ম্যানুফ্যাকচার দেশ। তো সেক্ষেত্রে তো আমাদের জন্য আরো অনেক বেশি একটা ভালো সুবিধা হবে। তবে এখানে আরো কিছু জিনিস দেখার বিষয় আছে, কারণ আপনার যখন এরকম একটা বাণিজ্য যুদ্ধ শুরু হয়, তখন কিন্তু অন্যান্য দেশের অর্থনীতিও ক্ষতিগ্রস্ত হয়। আমাদের কিন্তু একটা বড় মার্কেট ইউরোপিয়ান ইউনিয়ন। তো এই বাণিজ্য যুদ্ধ যদি ইউরোপিয়ান ইউনিয়নের ইকোনমি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয়, সেটা কিন্তু আমাদের জন্য বুমেরাং হয়ে দেখা দিবে, সেখানে কিন্তু আমরা আরো ক্ষতিগ্রস্ত হবে। এরপরে ট্রাম্প ভ্যালিডেশন উনি কতখানি দিবেন যে আমি কি আমাদের র মেটেরিয়ালস অনেকখানি সোর্সিং চায়না এবং ইন্ডিয়ার উপর নির্ভরশীল। উনি যদি র মেটেরিয়ালস এর উপরে এমবার্গো দিয়ে দেন, তাহলে সেই ক্ষেত্রে আমরা ভ্যালিডেশনে গিয়ে কতটুকুই বা সুবিধা পাবো, সেটাও একটা দেখার বিষয় আছে। ফলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে আমার জন্য একটা সুবিধা আনবে, কিন্তু এরপরে অনেকগুলো কথা থেকে যায় যে আমাদের ইন্টারনাল এবং এক্সটার্নাল এই বিষয়গুলো আসলে সম্পূর্ণটা ক্লিয়ার হলে আমরা বলতে পারবো যে আমরা কতটুকু সুবিধা নিতে পারবো এর থেকে। ধন্যবাদ জনাব হাসান আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধে বাংলাদেশের অবস্থান নিয়ে আমাদের সঙ্গে আলোচনা করছিলেন বিকেএম এর নির্বাহী সভাপতি। 3 মাস পর গেল জানুয়ারিতে 10% নিচে নামলো দেশের সাধারণ মূল্যস্ফীতি। তবে এখনো খাদ্য মূল্যস্ফীতি চড়ে আছে 11% কাছাকাছি। মাসিক প্রতিবেদনে তথ্য দিয়েছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস। টানা 2 মাস ধরে কমে 11.38% থেকে গেল জানুয়ারিতে সাধারণ মূল্যস্ফীতি 9.94% নেমেছে। কমে এসেছে খাদ্য মূল্যস্ফীতিও। গেল নভেম্বরে যেখানে 13.80% ছিল খাদ্য মূল্যস্ফীতি, জানুয়ারিতে তা হয়েছে 10.72%। এ নিয়ে টানা 10 মাস ধরে খাদ্য মূল্যস্ফীতি চড়ে আছে 10%-এর উপরে। এদিকে গেল ডিসেম্বরের তুলনায় জানুয়ারিতে এসে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি অর্থাৎ শিক্ষা, স্বাস্থ্য ও পরিবহনের মতো খাতে সাধারণ মানুষের ব্যয় বেড়েছে। জ্বালানি সংকট মোকাবেলায় চলতি বছর 34 কূপ খনন ও সংস্কারের পরিকল্পনা নিয়েছে পেট্রোবাংলা। তবে অতীত অভিজ্ঞতা থেকে পরিকল্পনা অনেকটা উচ্চাভিলাষী বলে মনে করছেন বিশেষজ্ঞদের কেউ কেউ। কেননা 2022 সালে 4 বছরে 48 কূপ খননের লক্ষ্য ঠিক করা হলেও এখন পর্যন্ত কাজ হয়েছে মাত্র 16টির। যদিও পেট্রোবাংলা জানাচ্ছে হালনাগাদ কর্মপরিকল্পনা বাস্তবায়নে বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠন করা হয়েছে পরামর্শক কমিটি। ফারুক ভুইয়া রবিনের রিপোর্ট। তীব্র জ্বালানি সংকট, দিন দিন কমছে দেশীয় উৎপাদন, আবার আমদানি নির্ভরতায় ব্যয় বৃদ্ধির চাপ, এমন সব নানা প্রতিকূল বাস্তবতায় 2022 সালের মাঝামাঝি 48 কূপ খনন ও সংস্কারের উদ্যোগ নেয় জ্বালানি বিভাগ। লক্ষ্য ছিল 2025 সালের মধ্যে এসব কূপ থেকে জাতীয় গ্রিডে দৈনিক 618 মিলিয়ন ঘনফুট গ্যাস যুক্ত করা। কিন্তু এ যেন কাজীর গরু কিতাবেই আছে, গোয়ালে নেই অবস্থা। 2024 সালের মধ্যে অন্তত 35 কূপ খনন ও সংস্কারের কথা থাকলেও কাজ হয়েছে মাত্র 16টির, আর তাতে সম্ভাবনা জেগেছে দৈনিক 184 মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়ার। যদিও জাতীয় গ্রিডে এখন পর্যন্ত গ্যাস যুক্ত করা গেছে মাত্র 72 মিলিয়ন ঘনফুট হারে। কিন্তু জ্বালানি সংকট সামাল দেওয়ার এই কার্যক্রমে কেন এত ধীর গতি? এক হলো জমি অ্যাকোয়ার করার ব্যাপারে একটু ডিলে হয়। 2 নম্বর পয়েন্ট হলো খননের ক্ষেত্রে অনেক ম্যাটেরিয়ালস পারচেজের ক্ষেত্রে একটু ডিলে হয়, অর্থাৎ সামঞ্জস্যতার মধ্যে গ্যাপ থাকে। রিগ আছে, ম্যাটেরিয়ালস নাই, আবার রিগের সমস্যা, ম্যাটেরিয়ালস অ্যাভেলেবল। পেট্রোবাংলা জানাচ্ছে আগের কালক্ষেপণ পুষিয়ে নিতে ঢেলে সাজানো হচ্ছে পরিকল্পনা। চলতি বছরই 34 কূপ খনন ও সংস্কারের মাধ্যমে নির্ধারিত সময়েই লক্ষ্যমাত্রা পূরণ করতে চায় সংস্থাটি। এর মধ্যে নিজস্ব রিগে 6টি কূপের কাজ পেয়েছে চীনা কোম্পানি সিনোপ্যাক ও সিসিডিসি। 14 কূপের কাজ করবে বাপেক্স, আর বাকিগুলোর কাজ দেওয়া হবে উন্মুক্ত আন্তর্জাতিক দরপত্রে। এখন যেভাবে আমরা এগুচ্ছি, আশা করি যে এই ডিলেটার হবে না। আমরা যখন কোনো ডিপিপি অ্যাপ্রুভড হয়ে যাবে, তার আগেই আমরা ক্রয় কাজ সংক্রান্ত যে
প্রসিডিউরাল ম্যাটার্সগুলো আছে সেগুলিকেও আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্ল্যান করেছি। এটা হলে আমাদের নিট দেখা যাবে যে 8 থেকে 9 মাস সেভ হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন লক্ষ্যমাত্রা পূরণে প্রকল্প প্রস্তাবনা প্রণয়ন আর অর্থ ছাড়েও আনতে হবে গতি, নতুবা কাগজে পরিকল্পনাতেই আটকে থাকবে সবকিছু। একটা উচ্চাভিলাষী বক্তব্য সবসময় আসে, সুতরাং এই যে ঘোষণা এবং বাস্তবতার একটা বড় বড় ফারাক রয়ে গেছে। যেই ঘোষণাটা দেওয়া হয়েছে সেটা যদি বাস্তবায়িত করতে হয় তাহলে আক্রমণাত্মক একটা প্রোগ্রাম পরিকল্পনা নিতে হবে। এক একটা ড্রিলিংয়ের জন্য ওই ফাইলটা প্রায় 1 বছরের মতো সময় অর্থ মন্ত্রণালয়ে আটকে থাকে, তো সেটাকে তো আমাদেরকে মীমাংসা করতে হবে। বিদ্যমান কার্যক্রম শেষে আগামী বছর থেকে 3 বছরে আরও 100টি কূপ খনন ও সংস্কারের পরিকল্পনা নিয়েছে পেট্রোবাংলা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। এবার বন্দর বাণিজ্যের খবর। নিলামে বিক্রি না হওয়া স্ক্র্যাপ হিসেবে কেটে ফেলা 74টি গাড়ি অবশেষে কেজি দরে বিক্রি করতে বাধ্য হচ্ছে চট্টগ্রাম কাস্টম হাউস। উন্মুক্ত নিলামে বিক্রি হচ্ছে এসব কাটা গাড়ির টুকরো। এ বিষয়ে জানতে কাস্টমস অকশন সেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার কমল দে। চট্টগ্রাম কাস্টম হাউসে দীর্ঘদিন ধরে পড়ে থাকা 74টি গাড়ি স্ক্র্যাপ করা হয়েছে। গত বছরই একদিন পর্যন্ত নিলামের জন্য অপেক্ষা করা হচ্ছিল, আজকে সেই কাঙ্ক্ষিত নিলাম। এবং এই যে স্ক্র্যাপগুলো দেখতে হচ্ছে আসলে স্ক্র্যাপটা সেগুলো ছিল গাড়ি, এবং সেগুলো আজকে বিক্রি হবে উন্মুক্ত নিলামের মাধ্যমে। সেই বিষয়ে আমরা একটা কথা বলবো। আমাদের সাথে কথা বলার জন্য যোগ দিয়েছেন চট্টগ্রাম কাস্টম হাউসের নিলাম শাখার দায়িত্বে রয়েছেন সহকারী কমিশনার মোহাম্মদ সাকিব হোসেন। আমরা তার কাছে জানতে চাইবো আসলে আজকে নিলাম প্রক্রিয়াটা কি হবে। আজকের যে গাড়িগুলো নিলাম, যে স্ক্র্যাপগুলি গাড়ি ছিল, নিলাম প্রক্রিয়াটা কি হবে আজকে? আজকে আমাদের এইগুলো আমরা এনবিআর থেকে অর্ডার নিয়ে আসছি, এটা প্রকাশ্য নিলামের মাধ্যমে যাবে এবং এইখানে শুধুমাত্র যারা প্রকৃত ব্যবহারকারী এবং যাদের ভ্যাট রেজিস্ট্রেশন আছে এবং আইআরসি হোল্ডার তারাই এটাতে অংশগ্রহণ করতে পারবে, যেন এই স্ক্র্যাপগুলো স্ক্র্যাপ হিসাবে ব্যবহার করা যায়। কিন্তু এই যে লাখ লাখ টাকা 74টা গাড়ি কেন স্ক্র্যাপ করতে হলো, কেন কাটতে হলো? এটা অনেক আগে থেকে এটার প্রসিডিউর চলছে, হয়তো কোনো কারণে এটা নিলামে উঠছে বাট বিক্রি হয় নাই। পরবর্তীতে আমরা যখন বিআরটিএ প্রতিনিধি সহ এগুলো ইনভেন্টরি করি তখন বিআরটিএর প্রতিনিধি তারা আমাদের জানিয়েছে যে এটা ব্যবহার উপযোগিতা নাই, মানে তারা রাস্তায় এটা চলাচল করতে পারবে না, তার প্রেক্ষিতে এটা ধ্বংস করা হয়েছে। আপনারা তো দর নির্ধারণ করে দিয়েছেন, এবং আসলে দরটা কত এবং কারাই এই নিলামে অংশ নেবেন? আমাদের স্ক্র্যাপের যেই ভ্যালুতে আমাদের অ্যাসেসমেন্ট হয় তার সাথে ডিউটি ট্যাক্স যোগ করে আমাদের পার টনের ভ্যালু 53,000 টাকার মতো। তো এইটাই আমাদের পার টনের হিসাব, এবং এটা নিলাম হবেও টন হিসাবে। যখন পার টন বিড হবে যাওয়ার সময় যারা এটা নিয়ে যাবে তখন ওজন করে টাকা জমা দিয়ে তারপর তারা মালটা নিয়ে যাবে। এবং শুধুমাত্র যারা স্ক্র্যাপের প্রকৃত ব্যবহারকারী যেমন রিরোলিং মিল জাতীয় যারা আছে তারাই এইখানে অংশগ্রহণ করতে পারবে, যাদের ভ্যাট রেজিস্ট্রেশন আছে এবং যারা আইআরসি হোল্ডার। তারপরে একটা ব্যতিক্রমী হলো রাস্তায় চলা গাড়ি এখন আপনারা কেজি দরে বিক্রি করছেন, এটা একটা বাংলাদেশের একটা ব্যতিক্রম ঘটনা বলা হচ্ছে আর কি। হ্যাঁ, এটা বলতে পারেন যে এটা আসলে আমরা যদি গাড়ি হিসাবে বিক্রি করতে পারতাম হয়তো রাজস্ব আরও বেশি আসতো, বাট বিভিন্ন জটিলতার কারণে এইগুলা গাড়ি হিসাবে বিক্রি করা সম্ভব হয় নাই। এই জন্য পরবর্তীতে এগুলো স্ক্র্যাপ করে এখন স্ক্র্যাপ হিসাবে বিক্রি করে যত রেভিনিউ এখান থেকে আর্ন করা যায়। তার মানে আমরা যেটা বলছিলাম যে নিলামে বিক্রি না হওয়া গাড়িগুলো কেজি দরে ভাঙ্গারি হিসেবে বিক্রি হচ্ছে, তাহলে আজকে আপনারা সেই গাড়িকে মূল্যবান গাড়িগুলোকে ভাঙ্গারি হিসেবে বিক্রি করতে যাচ্ছেন। এই গাড়িটা আসলে আসছে অনেক দিন আগে, তো যখন গাড়িগুলা রাস্তায় চলাচল উপযোগিতা থাকে না তখন আসলে আমাদের এইভাবে বিক্রি করা বাদে বা এইভাবে নিষ্পত্তি করা বাদে আর কোনো উপায় থাকে না। আপনারা দেখছেন যে অনেক দিন যাবত এই জায়গাটা অকুপাই হয়ে আছে, এখানে আর কোনো মালামালও আমরা রাখতে পারছি না, কারণ অনেক মালামাল বাইরে আছে যেগুলো হয়তো এইটা পরিষ্কার হলে আমরা এখানে এনে রাখতে পারবো। এটা পরিষ্কার করার জন্য আমাদের নৌ পরিবহন উপদেষ্টা স্যারেরও একটা তাগাদা আছে যেন আমরা দ্রুত এটা পরিষ্কার করে ফেলি বা এটা নিলামের মাধ্যমে বিক্রি করে জায়গাটা খালি করি। বন্দর কর্তৃপক্ষ থেকে আমাদের উপর তাগাদা দিয়েছে এটার জন্য, এই জন্য আমরা দ্রুততার সাথে এনবিআর থেকে মতামত এনে তারপর এটা নিলামে তোলার ব্যবস্থা করেছি। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম চট্টগ্রাম কাস্টম হাউস নিলাম শাখার সহকারী কমিশনার সাকিব হোসেনের সাথে। তিনি আমাদেরকে বলছিলেন এই মূল্যবান গাড়ি ছিল, এগুলো একসময় গাড়ি ছিল কিন্তু এগুলো এখন ভাঙ্গারি হিসেবে বিক্রি হবে এবং কেজি দর টন হিসেবে আজকে টন নির্ধারণ করা হয়েছে 53,000 টাকা। তো বলা চলে কিছুক্ষণের মধ্যে সেই নিলাম প্রক্রিয়াটি শুরু হবে এবং সেই নিলাম প্রক্রিয়া সম্পূর্ণ চট্টগ্রাম কাস্টম হাউস দর ধরা হয়েছে 53,000 টাকা, অর্থাৎ 74টি গাড়ি যে গাড়িগুলো রাস্তা চলাচল অনুপযোগী হয়ে পড়ে নিলামে বিক্রি করা যায়নি
হয়নি এবং সেগুলি গত বছরে কেটে স্ক্র্যাপ করা হয়েছে। আর আজকে সে স্ক্র্যাপগুলো ভাঙ্গারি হিসেবে, আমরা যে গাড়িকে বলতেছি ভাঙ্গারি, কারণ এগুলি কিন্তু একটা গাড়ি ছিল, এগুলো কাটা হয়েছে গত বছর এবং সেগুলো আজকে নিলামে বিক্রি হবে। তবে নিলাম যারা কিনবে তারা হচ্ছেন মূলত রিরোলিং প্রতিষ্ঠানগুলি তারা অগ্রাধিকার দিচ্ছেন এবং নিলামে সবাই অংশ নিতে পারবেন। কিছুক্ষণের মধ্যে শুরু হবে সেই নিলাম প্রক্রিয়া। তো আমরা বলছিলাম কথা বলছি চট্টগ্রাম কাস্টম হাউসে 74টা গাড়ি যা স্ক্র্যাপ হিসেবে কাটা হয়েছে সেগুলো আজকে ভাঙ্গারি হিসেবে বিক্রি হচ্ছে, তার সর্বশেষ। এতক্ষণ যুক্ত ছিলাম চট্টগ্রামে। এবার জানাবো পুঁজি বাজারের খবর। ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে চলছে লেনদেন। সবশেষ বাজার পরিস্থিতি জানতে সরাসরি নিয়ে যাচ্ছি ডিএসইর ওয়েবসাইটে। দর্শক, আমরা যেমনটা গতকাল দেখতে পেয়েছি যে দিনের লেনদেন শেষ হয়েছে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে, এবং আমরা আজও দেখতে পাচ্ছি যে ডিএসইর লেনদেনের প্রথম 1.5 ঘন্টা কার্যক্রম চলছে। এখন হচ্ছে ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়েই লেনদেন চলছে এবং প্রধান যে সূচকটি রয়েছে ডিএসই এক্স সূচক, এই সূচকটি বর্তমানে অবস্থান করছে 5170 পয়েন্টে এবং এই 1.5 ঘন্টায় এই সূচকের পয়েন্ট বেড়েছে 22 পয়েন্ট। এবং সরিয়া সূচক যেটি রয়েছে ডিএসই এস সূচক, এই সূচকটি বর্তমানে অবস্থান করছে 1145 পয়েন্টে এবং এটি বেড়েছে হচ্ছে 6 পয়েন্ট। এছাড়া 30টি ভালো প্রতিষ্ঠান নিয়ে গঠিত যে সূচকটি রয়েছে ডিএসই 30 সূচক, এই সূচকটি 4 পয়েন্ট বেড়ে এখন অবস্থান করছে 1914 পয়েন্টে। এবং আমরা যদি দেখি এই মুহূর্তে লেনদেন হয়েছে 172 কোটি টাকার শেয়ার এবং যে কয়টা প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে তার মধ্যে 244টি প্রতিষ্ঠানের শেয়ারের মূল্য বেড়েছে এবং কমেছে হচ্ছে 82টি প্রতিষ্ঠানের শেয়ার দর এবং অপরিবর্তিত রয়েছে 60টি প্রতিষ্ঠানের শেয়ার দর। এই পর্যায়ে আমরা দেখে নেব যে বাজারে কোন প্রতিষ্ঠানগুলোর শেয়ার দর ভালো রয়েছে এবং ভালো দামে এই প্রতিষ্ঠানগুলোর শেয়ার বিক্রি হচ্ছে। এর মধ্যে প্রথমেই আছে অগ্নি সিস্টেমস। এই প্রতিষ্ঠানের প্রতিটি শেয়ারের বর্তমান মূল্য হচ্ছে 27 টাকা 40 পয়সা এবং এর সর্বোচ্চ মূল্য উঠেছিল আজকে 27 টাকা 90 পয়সা এবং সর্বনিম্ন মূল্য ছিল 26 টাকা 80 পয়সা। এবং এর পরে রয়েছে ওরিয়ন ইনফিউশন এবং এই প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ারের মূল্য বর্তমানে হচ্ছে 373 টাকা এবং প্রতিটি শেয়ারের সর্বোচ্চ মূল্য ছিল 379 টাকা এবং সর্বনিম্ন 361 টাকা। সর্বনিম্ন মূল্য ছিল 361 টাকা এবং তৃতীয় অবস্থানে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস। এরপরে রয়েছে মিডল্যান্ড ব্যাংক এবং কোহিনুর কেমিক্যালস। দর্শক, এই ছিল আমার কাছে ডিএসইর সবশেষ সংবাদ। দেখছেন এই সময়ের বাণিজ্য। রাজশাহী বিভাগের বিভিন্ন জেলায় খেজুর ও আখের গুড় তৈরিতে ব্যবহার হচ্ছে ক্ষতিকর হাইড্রোজ, চিনি, চুন ও রং। এছাড়া ভারত থেকে গুড় উৎপাদনের জন্য আমদানিকৃত চিনি গুড় প্রক্রিয়াজাত করে অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরি করে বাজারজাত করছেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা। রাজশাহীর বাঘা উপজেলার আরানি বাজার। সময়ের ক্যামেরা দেখে তড়িঘড়ি করে দোকানের শাটার নামিয়ে দেন আড়তদার ও গুড় ব্যবসায়ীরা। এখানকার প্রায় অর্ধশত আড়তে দেখা মেলে ভারত থেকে আমদানিকৃত মিশ্রি জাতীয় গুড় তৈরির প্রধান উপাদান। একটি টিনের পাত্রে 24 থেকে 25 কেজি এই উপাদান স্থানীয়ভাবে চিনি গুড় নামে পরিচিত। ঝিনাবাজার এলাকায় বুলবুলের বাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে চিনি গুড়ের সঙ্গে চুন মিশিয়ে তৈরি হচ্ছে আখের গুড়। সেখানে ঢুকতেই কারিগররা ক্যামেরা দেখে পালিয়ে গেলেও পরে স্বীকার করে গুড়ে চিনি, হাইড্রোজ ও রং মেশানোর কথা। তবে এ বিষয়ে রিপোর্ট না করতে পাশা আর তোজাম্মেল মেম্বার নামের 2 ব্যক্তি প্রতিবেদককে কয়েক দফা টাকা দিয়ে ম্যানেজের চেষ্টা করেন। ইন্ডিয়ান গুড়, টিন সব ইন্ডিয়ান। এলসির আপনার 199 বিক্রি হয়। শুধু বাঘা উপজেলা নয়, চারঘাট, পুঠিয়া, দুর্গাপুর উপজেলার পাশাপাশি নাটোর ও নওগাঁয়ও একইভাবে তৈরি হচ্ছে খেজুর ও আখের গুড়। বিশুদ্ধ এটা চিনি আর এই যে আপনার গুড়ের গুড়, এটা টিনের ভিতরে থাকে। এর মধ্যে যাবি শুধু খালি
চুন আর ফিটকিরি সামান্য। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন গুড় তৈরিতে ব্যবহৃত এসব উপাদান মানবদেহের জন্য খুবই ক্ষতিকর। রয়েছে ক্যান্সার ও কিডনিজনিত রোগের ঝুঁকি। এটার পুষ্টিমান কতটুকু আছে সেটা পরের কথা, কিন্তু মানুষ অনেক ঝুঁকিতে পড়ে যাচ্ছে। স্বল্প মেয়াদে দীর্ঘমেয়াদে বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে পারে। এদিকে ভেজাল গুড় উৎপাদন বন্ধে অভিযান চালানোর কথা জানায় জেলা প্রশাসন। জনগণ যদি সচেতন হয় তাহলে এই ধরনের কার্যক্রম অনেকটাই কমে আসবে এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সবসময় এই সকল অন্যায়ের বিরুদ্ধে কার্যক্রম অব্যাহত থাকবে। গত 2 বছরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ভেজাল গুড় তৈরির অপরাধে 35টি অভিযান পরিচালনা করে 112টি প্রতিষ্ঠানকে 2 কোটি টাকা জরিমানা করেছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী। নওগাঁর পাইকারি মোকামে কেজিতে 2 টাকা কমেছে চালের দাম। পর্যাপ্ত আমদানি হয় মজুদ চাল ছাড়তে বাধ্য হচ্ছেন মিলাররা, এতে কমেছে দাম। বিস্তারিত জানাতে নওগাঁর পৌর চাল বাজারে আছেন রিপোর্টার এমআর রকি, যাচ্ছে তার কাছে। জানুয়ারির শুরুতেই এবার চালের বাড়তি দরের উত্তাপ ক্রেতাদের কিন্তু বেশ অস্বস্তিতে ফেলেছিল এবং এই বাড়তি দর কিন্তু কখনো 2 টাকা 3 টাকা এবং 4 টাকা পর্যন্ত প্রতি কেজিতে গুনতে হয়েছে ভোক্তাদের। এবং এই বাড়তি দর এবার আসলে ব্যবসায়ীদের দিক থেকে বিভিন্ন অজুহাতকে তুলে ধরা হয়েছে। কখনো বলা হয়েছে চালের বাড়তি দরের জন্য ধানের বাজারের কিছুটা সংকটের কারণে দাম বাড়ানো হয়েছে, অন্যদিকে ধানের এবার কিছুটা সংকট রয়েছে। এসব অজুহাতকেই দাঁড় করিয়ে কিন্তু এরকম বাড়তি দরের প্রভাব খুচরা বাজার এবং পাইকারি বাজার উভয় বাজারেই ছিল। তবে আসার কথা হলো যে চলতি সপ্তাহে এসে বস্তা প্রতি কিন্তু নওগাঁর পাইকারি মোকামে আমরা দেখছিলাম 100 থেকে 120 টাকা পর্যন্ত কমেছে এবং এই কমের প্রভাবটাও কিন্তু খুচরা বাজারেও আমরা দেখছি যে প্রতি কেজিতে 1.5 থেকে 2 টাকা বা 2.5 টাকা পর্যন্ত প্রতি কেজি চালের কিছুটা দর নিচে নেমে এসেছে। অর্থাৎ যে চালগুলো বিক্রি হচ্ছিল সর্বনিম্ন 60 টাকা দর, সেটা কিন্তু এখন 58 টাকা দর বা 57 টাকা বিক্রি হচ্ছে স্বর্ণা 5 জাতের চাল। অন্যদিকে 28 যেটা মোটা চাল, এই চালগুলো কিন্তু 55 থেকে 57 টাকায় বর্তমানে বেচে কিনা। এটা 60 টাকার নিচে কিন্তু গত 1 সপ্তাহ আগে কোনো চাল ছিল না। এবং কাটারি, জিরা, নাজির সরু জাতের এই চালগুলো কিন্তু 78 থেকে 80 টাকা পর্যন্ত দাম অনেকটা চড়ে যায়। এবং ব্যবসায়ীদের আসলে যে বিষয়গুলো বোঝানোর চেষ্টা করছিলেন, এবার মৌসুমের শুরু থেকেই তাদের ধানের বাড়তি দরের প্রভাবটাই চালে এনে ফেলেছিলেন। তবে এই সপ্তাহে এসে প্রতি বস্তায় 100 থেকে 120 টাকা পর্যন্ত দাম কমার পিছনে ব্যবসায়ীরা যে যুক্তিটা বা দেখানোর চেষ্টা করছেন, আমদানি যে চাল বাজারে ছাড়া হয়েছে এই চালের কারণে গুদাম পর্যায়ে যে চালগুলো রয়েছে যে মজুত করে রেখেছিল, এই চালগুলো কিন্তু তাদের দিক থেকে আবার অতিরিক্ত বাজারে ছাড়ার প্রভাবই এই খুচরা বাজারেও এসে পড়েছে এবং পাইকারি বাজারেও তারা এই একরকম দাম কমিয়ে দিয়েছেন। দর ওঠানামা এক্ষেত্রে কিন্তু ক্রেতাদের দিক থেকে সবসময় যে বিষয়টি অভিযোগ আকারে তোলা হয়, ব্যবসায়ীরা সুযোগের অজুহাতকে সবসময় দাঁড় করিয়ে অতিরিক্ত মুনাফার একটা প্রভাব তারা তাদের পকেটে তুলে নিয়ে থাকেন এবং এই জায়গায় একটা বাজারের নিয়ন্ত্রণ ব্যবস্থা দুর্বলতাকেই দায়ী করে থাকেন ভোক্তারা। অর্থাৎ প্রতি কেজি চালে 1 টাকা বা 2 টাকা বাড়লে কিন্তু প্রতি বস্তায় 100 থেকে 80 টাকা পর্যন্ত বেড়ে যায় এবং এইভাবে দেশের বৃহত্তম চালের মোকাম নওগাঁ, এই মোকামে চালের দর্শক, আমরা সরাসরি যুক্ত ছিলাম নওগাঁয়। পাবনার ঈশ্বরদী রেল স্টেশনে শেখ হাসিনাকে হত্যার চেষ্টার মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 আসামিকে খালাস দিয়েছেন উচ্চ আদালত। এই মুহূর্তে হাইকোর্টে আছেন সহকর্মী আফজাল হোসেন, সরাসরি যাচ্ছে তার কাছে। চেষ্টা মামলা রায় ঘোষণা হয়েছে। এই মামলায় যে 9 জন আসামিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তাদেরকে খালাস দেওয়া হয়েছে। একই সঙ্গে 25 জন আসামিকে বিচারিক আদালত যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন, তাদেরকেও খালাস দিয়েছেন। একই সঙ্গে 13 জন আসামিকে 10 বছরের কারাদণ্ড দিয়েছিলেন, তাদেরকেও কিন্তু খালাস দেওয়া হয়েছে। অর্থাৎ 9 জন আসামির মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, তারা খালাস পেয়েছেন। 25 জন আসামি যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ছিলেন, তারাও খালাস পেয়েছেন। একই সঙ্গে 13 জন আসামিকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল, তাদেরকেও হাইকোর্ট খালাস দিয়েছেন। কিন্তু কেন খালাস দিয়েছেন তার ব্যাখ্যা আদালত দিয়েছেন যে এই মামলাটি হয়েছিল 1994 সালে এবং যে ঘটনাকে কেন্দ্র করে মামলা হয়েছিল, এই মামলায় যারা আদালতে এসে সাক্ষ্য দিয়েছেন তারা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী ছিলেন। এমনকি মামলার যিনি বিচারক ছিলেন এবং মামলায় যিনি তদন্ত কর্মকর্তা পুলিশ ছিলেন, তাদের যে মামলার তদন্ত কাজ এবং বিচারিক প্রক্রিয়া সব কিছুই ছিল বিদ্বেষমূলক। এবং আদালত যেটি বলেছেন যে তিলকে তাল করা হয়েছে এই মামলায় এবং ছোট একটি ঘটনা, যেটি ঘটনা ঘটে
থাকতে পারে সেই ধরনের একটি ঘটনায় বিচারক যে 9 জনকে মৃত্যুদণ্ড দিলেন বা 25 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেন এবং বিচারিক আদালতের রায়কে উচ্চ আদালত বলেছেন বিচারিক আদালত অমানবিক কাজ করেছেন এবং আরও বেশ কিছু পর্যবেক্ষণ কিন্তু দেশের সর্বোচ্চ আদালত দিয়েছেন এবং সব মিলে যেটি বলা হচ্ছে যে মূল কথা যেটি হচ্ছে যে এই মামলাটি একেবারে যে বিদ্বেষমূলক ছিল, প্রতিহিংসাপরায়ণ ছিল এবং এই মামলার সাক্ষ্য গ্রহণ থেকে শুরু করে তদন্ত থেকে শুরু করে এবং আদালতে যে 37 জন আসামি 37 জন সাক্ষী দিয়েছেন রাষ্ট্রপক্ষের হয়ে তাদের কেউই অর্থাৎ 25 জনই প্রত্যক্ষদর্শী কোনো সাক্ষী করা হয়নি এবং যাদেরকে সাক্ষী করা হয়েছে তারা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী ছিলেন এবং এমনকি মামলা তদন্ত কর্মকর্তা পুলিশ থেকে শুরু করে ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে তারা পক্ষপাতমূলকভাবে সাক্ষ্য দিয়েছেন এবং রায় দিয়েছেন। তো মোটা দাগে যদি বলি যে 1994 সালে শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার মূল যে রায় সেটি হচ্ছে যে এই মামলায় 9 জন আসামিকে বিচারিক আদালত মৃত্যুদণ্ড দিয়েছিলেন, তাদেরকে খালাস দিয়েছেন। 25 জন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন, সেই 25 জন আসামিকেও খালাস দিয়েছেন এবং একই সঙ্গে 13 জন আসামিকে 10 বছরের কারাদণ্ড বিচারিক আদালত দিয়েছেন, সেই 13 জন আসামিকেও কিন্তু খালাস দিয়েছেন এবং এই মামলাটি অমানবিক ছিল এবং বিচারিক আদালতের রায়কে অমানবিক, বিদ্বেষমূলক, প্রতিহিংসামূলক বলে উল্লেখ করেছেন। তো এই ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সবশেষ খবর। হাইকোর্ট থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী আফজাল হোসেন। বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস ও বিএসআরএমএল স্টিলস এর অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদনের ওপর মঙ্গলবার সন্ধ্যায় ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান আলী হোসেন আকবর আলী। সভায় আর্থিক প্রতিবেদনের ওপর বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন তিনি। সেই সঙ্গে দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও বাণিজ্যের প্রভাব নিয়ে আলোচনা হয়। পরে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক আমির আলী হোসেন শেয়ার হোল্ডারদের বিভিন্ন বিষয়ে অবহিত করেন। সভায় বিএসআরএম এর ঊর্ধ্বতন কর্মকর্তারা যুক্ত ছিলেন। শুরু হয়ে গেল ফুড প্লেটিং নিয়ে বাংলাদেশের প্রথম রিয়েলিটি শো আকিজ টেবিলওয়্যার আর্ট অফ প্লেটিং এর দ্বিতীয় সিজন। এবারে প্লেটিং মাইস্ট্রো জিতে নিতে পারবেন 10 লাখ টাকার পুরস্কার। প্রথম রানার আপ 5 লাখ টাকা এবং দ্বিতীয় রানার আপ 3 লাখ টাকা পুরস্কার পাবেন। শীর্ষ 30 জন প্রতিযোগী ক্রেস্ট ও সনদ ছাড়াও পাবেন এক্সক্লুসিভ ডিনারের সুযোগ। এবারের আসরে থাকছে মোট 20 লাখ টাকার পুরস্কার। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। এ সময় আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম জানান, প্রথম সিজনে প্রচুর সাড়া পাওয়ায় এবারের বড় পরিসরে দ্বিতীয় আয়োজন করা হয়েছে। অনুষ্ঠিত হলো গ্লো অ্যান্ড লাভলির নতুন ইনোভেশন গ্লো অ্যান্ড লাভলি ব্রাইটনিং ফেস সিরামের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। এ উপলক্ষে মঙ্গলবার বিকেলে রাজধানীর একটি হোটেলে জমকালো আয়োজন করা হয়, যেখানে উপস্থিত হন দেশের জনপ্রিয় 40 জন নারী ইনফ্লুয়েন্সার। এছাড়াও ছিলেন গ্লো অ্যান্ড লাভলির ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাবিলা নূর। প্রাণখোলা হাসি ও আড্ডায় ত্বকের যত্ন নিয়ে মতামত দেন তারা। উঠে আসে স্কিন কেয়ারের নানা দিক। এ সময় জানানো হয়, গ্লো অ্যান্ড লাভলির ব্রাইটনিং ফেস সিরাম ব্যবহারে 4 গুণ বেশি গ্লো পাবে স্কিন। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। নওগাঁয় উচ্ছেদের প্রতিবাদে উত্তরাঞ্চলে বন্ধ সব পেট্রোল পাম্প। বাঘাবাড়ি ডিপো থেকে হচ্ছে না তেল সরবরাহ, পণ্য যাত্রী সেবা বিঘ্ন। পোশাক সরবরাহে শীর্ষ অংশীদারদের সঙ্গে শুল্ক যুদ্ধে যুক্তরাষ্ট্র। মার্কিন বাজারে বাড়তে পারে বাংলাদেশের সম্ভাবনা। দীর্ঘমেয়াদে সুফল পেতে মুক্ত বাণিজ্য চুক্তির তাগিদ। এবং 4 বছরে লক্ষ্যমাত্রার অর্ধেক গ্যাস কূপ খননে ব্যর্থ পেট্রো বাংলা। এবার 1 বছরে 34টি খনন ও সংস্কারের লক্ষ্য নির্ধারণ। উচ্চাভিলাষী পরিকল্পনার সমালোচনায় বিশেষজ্ঞরা। এ ছিল এই সময়ের বাণিজ্যে। সঙ্গে থাকুন সময়।